গুড়গাঁও শহরের কোলাহলের পেছনে লুকিয়ে আছে ভুলে যাওয়া এক বাংলো। লোকেরা বলে ওখানে নাকি এক আদিবাসী তান্ত্রিক করেছিল অভিচার ক্রিয়া, এক নিষিদ্ধ তান্ত্রিক পদ্ধতি যেখানে জীবনের দামে শক্তি কেনা হয়। সেই রাতের পর থেকে ওই বাড়ি আর নিস্তব্ধ নয়, দরজা নিজে থেকেই খোলে। বাতাসে ভেসে আসে ধূপ আর রক্তের গন্ধ, আর কেউ কেউ বলে এখনো রাতে কারোর হাঁটা চলার শব্দ শুনতে পাওয়া যায়। আজ আমরা এই বাড়ির যে ঘটনা রয়েছে সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো। আমার সাথে আজকের এই কল রেকর্ডিং এ ছিল অমৃতা। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো তান্ত্রিক হেল্প বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে আমার থেকে, ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। আমি কৌস্তভ, আর আপনারা শুনছেন কিউরিওফাইট, যেখানে ভয় মানেই অনুসন্ধান, আর অনুসন্ধান মানেই অন্ধকারের দরজা খোলা। Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অমৃতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাট রেকর্ডিং শুরু হওয়ার আগে তুমি আমাকে বেশ কিছু কথাবার্তা বলেছো, যার জন্য আমি একটু ডিস্টার্ব ফিল করছি। প্রিভিয়াস যে ঘোস্টলি কল রেকর্ডিং ছিল সেখানে তুমি একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কথা জানাও, যেখানে একটি মেয়ে পজেস হয়েছিল, এবং সেই মেয়েটি নাকি রিসেন্টলি 9 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে, অস্বাভাবিক একটা মৃত্যু। বাট এটা এমন ডিস্টার্ব করছে, আজকে যে ঘটনাটা তুমি শুরু করতে চলেছো বা জানাতে চলেছো, সেই ঘটনাটা এইগুলোর থেকেও বেশি প্রবলেমেটিক, এইগুলোর থেকেও বেশি ভয়ের, এবং একটা না একটা জায়গাতে বেদনাদায়ক। একটা না একটা জায়গাতে এই জিনিসটা খুব প্রবলেম ফিল করাতে পারে মানুষজনকে। কি ঘটেছিল একদম শুরু থেকে আমি জানতে চাই অমৃতা। কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কি হয়েছিল আমাকে জানাও। আমার দুর্গাপুজোর সময় আমার বন্ধুর কাছে একটা ফোন আসে, যেহেতু ও প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং ইউটিউবার। তার কাছে কল আসে গুরুগ্রামের সেক্টর থেকে, কোনো একটা সেক্টর থেকে, আমি বলছি না। তো ওই বাড়ি থেকে ফোন আসে, এবং দুর্গাপুজোর আগে, ঠিক আছে, দুর্গাপুজোর আগের কথা বলছি। তো আমার সোসাইটিতে যেহেতু পুজো হয়, বাড়ির পুজো বলতে পারি এটাকে, সেহেতু আমরা ডিসাইড করি যে দুর্গাপুজোর পর যাব। তো ওনার মা যখন বাচ্চাটি মানে ওই ফ্যামিলিতে যিনি ফোন করেছিলেন তিনি মা, বাচ্চাটির সাথে প্রবলেম হয়েছে এবং ওনার হাজবেন্ড রয়েছে। তো এবার বলা হচ্ছে যে কি প্রবলেমটা হয়েছে। তখন ওনারা বললেন যে আপনারা যদি আসেন তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। তো তখন সাগার বলেছিল যদি কিছু ঘটনাটা বলেন যে কি হয়েছে না হয়েছে, তবে তো গিয়ে বুঝতে পারবো। এটা তো হতেও পারে যে প্যারানর্মালের কোনো ব্যাপার না, হয়তো কোনো মানসিক সমস্যা হতে পারে আপনাদের তিনজনের মধ্যে, কারুর না কারুর হতে পারে, বাচ্চাটার হতে পারে। তো সেহেতু যদি বলেন, বলছে না এটা কোনো বাচ্চার মানসিক সমস্যা না, আপনারা আসুন। তো উনি কোনো ঘটনাই কিন্তু বলেননি ফোনে আমাদের। এরপর ওর সাথে আমার যোগাযোগ, ও আমার সাথে কন্ট্যাক্ট করে, বলছে অমৃতাদি তুমি কি যাবে আমার সাথে, এরকম গুরগাঁওয়েরই এরকম ঘটনা, তো যেহেতু বাড়ির আশপাশ রয়েছে তো তুমি যাবে? ঠিক আছে চলো, অনেকদিন তো যাইনি, করা যেতেই পারে। তো গেছি দুজনে মিলে। প্রথমে বাচ্চাটা ছিল না, বাচ্চাটাকে রাখা হয়েছিল হচ্ছে ওর দিদিমার বাড়িতে ফরিদাবাদে। আচ্ছা। এবার দিদার বাড়িতে ফরিদাবাদে রাখা হয়েছিল, বাড়িতে ছিল শুধু মা আর বাবা, আমরা চারজন, মানে আমরা দুজন আর কি। বলছে যে বাচ্চাটা, এই যে বাড়িটা দেখছি, প্রথমে আগে বাড়ির বর্ণনাটা দিয়ে রাখি। বাড়িটার বর্ণনাটা হচ্ছে একদম সেক্টরের রাস্তার ওপরে বাড়ি, পজ এরিয়া, সেক্টরটা যথেষ্ট গুরুগ্রামের পজ এরিয়া। তো বাড়িটা হচ্ছে একতলা, পুরো কমপ্লিট, সামনে ভালো রকম জায়গা আছে যেটাতে অন্তত
3-4টে গাড়ি রাখা যাবে, তার পাশে বাগান করা রয়েছে, ছোট মতন বাগান করা রয়েছে এবং পুরো কমপ্লিট বাড়ি। ওপরে দোতলায় শুধু একটা ঘর রয়েছে। এবার আমরা তখন জিজ্ঞেস করি, তো এটা হচ্ছে বাড়িটার বর্ণনা। এবার আমরা বাড়িটার ভেতরে ঢুকলাম। বাড়িটার বর্ণনাটা দিই হচ্ছে, ভেতরটা হচ্ছে কিছুটা প্যাসেজ গিয়ে সিঁড়িটার পরে হচ্ছে ওপেন কিচেন, ডাইনিং, আর একটা দিকে হচ্ছে ঘর, মানে দুপাশে দুটো ঘর। তার দুপাশে যেহেতু দুটো ঘর হচ্ছে, এক পাশের আর একটা ঘর হচ্ছে ছোট মতন ঘর রয়েছে, ঠিক আছে, ওটা বাচ্চাদের ছোট মতন ঘর, মানে ওনারা করে রেখেছেন বেবিদের ঘর। তো এবার উনি হচ্ছেন বলছেন যে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, এই বাড়িটা কেনার আগে আমাদের কোনো প্রবলেম ছিল না। উনি একটা বাড়িতে ভাড়া থাকতেন, এই বাড়িতে মানে ওনারা রিসেন্ট কেনেন বাড়িটা একদম। এবার আমরা জিজ্ঞেস করি যে এই বাড়িটা কোথা থেকে পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন। বলছেন ইনি এই বাড়িটার যিনি মালিক ছিলেন তিনি হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, এবং গুড়গাঁওতে নামকরা স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি এটা। এবং তার ওয়াইফ এবং ওনার বাচ্চার মৃত্যুর পর, মানে যেটা ওনাকে ব্রোকাররা বলেছিল, বাচ্চার মৃত্যুর পর উনিও ওনার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেন এবং উনিও নাকি সুইসাইড করেন অন্য জায়গায়, সেটা এই বাড়িতে না। ওর জন্য ওদের আত্মীয়র মধ্যে যেহেতু বাড়িতে আর কেউ থাকে না, সেহেতু বাড়িটা বিক্রি করে দিতে চায়। এবার ওনারা তো নিয়ে নেন কিনে। এবার মোটামুটি 1 সপ্তাহ গোছাতে গাছাতে সমস্ত কিছু করতে ওদের টাইম চলে যায়। 1 সপ্তাহের পর থেকে যেটা শুরু হচ্ছে, যে ছেলেটা, একটা 3 বছরের বাচ্চা কতটা পরিমাণ খাবার খেতে পারে, যথেষ্ট অল্পই খাবে, একদম তো বড়দের মতন খেতে পারবে না। কিন্তু যেটা হচ্ছে সেটা 1 সপ্তাহ তো নর্মাল যেরকম খাবার খাচ্ছে সেরকম, কিন্তু 1 সপ্তাহ পর থেকে ওর খাবারের পরিমাণটা সবার আগে বেড়ে গেছে, ঠিক আছে। যেটা আর বাচ্চাটা সবসময় বলতে থাকে যে সামনে কেউ একজন রয়েছে, দাদা দাদা করে কথা বলতে থাকে, ঠিক আছে। ওকে যদি কেউ বলা হয় যে তুমি কার সাথে কথা বলছো, ওর মা একদিন দেখছে, বলে রাখি কেন এই ঘটনাটা বলছি, একদিন ওর মা দেখছে, টিভি দেখছে, ওনার মা সবজি কাটছে ওখানটা বসে, আর ও খেলছে। খেলতে খেলতে ও যখন বলটা দিয়েছে, এবার বলটা উল্টো দিকে দিয়েছে, মানে ওই দিকেই গড়িয়ে যাবে, ওকে গিয়ে আনতে হবে বা ওর মাকে এনে দিতে হবে ওর কাছে বলটা। কিন্তু প্রথমে উনি দেখছেন বলটা কিন্তু আপনি কেউ যেন ধরলো ওইখানটা, মানে অপোজিটে কেউ বসে আছে, বলটা ওর কোলের কাছে গিয়ে পড়লো, ধরলো এবং ওকে আবার ইয়েটা দিচ্ছে। এরকম প্রথমে 3-4 বার দেখেছে, তাও না, বলছে যে কিছু একটা হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছে না। ওর মা না একদম মানে যে এইসব বিশ্বাস করে বা খুব ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস বা খুব ভূত প্রেতের ওপর বিশ্বাস সেইটুকু নেই, ঠিক আছে। যেটুকু থাকা দরকার, হ্যাঁ কেউ একটা পজিটিভ নেগেটিভ এনার্জি আছে, এইটুকু উনি মানেন, তার বেশি উনি মানেন না। তা এরপরে উনি তখন বলছেন যে তারপরে দেখছে যে বলটা খেলা হয়ে গেল, কিছুক্ষণ বাদে গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক খেলছে। আর না, ছেলেটা তখন হঠাৎ করে বলছে গাড়িটা ওইখান থেকে নিয়ে আসো, মানে বাচ্চা যেরকম বলে। আর ওই বাচ্চাটা 3 বছরের হলেও পরিষ্কার ভাবে বলতে পারে না কথা আর কি, মানে পুরো সেন্টেন্সটা একটু থেমে থেমে বলে। এবার দেখো, অনেক বাচ্চারা তাড়াতাড়ি কথা বলে, অনেক বাচ্চারা দেরিতে কথা বলে, ঠিক আছে। মুখের আর ভাঙেনি তখন? না, আটটা ভাঙেনি। এবার ও তখন বলছে দাদা তুমি ওইখান থেকে গাড়িটা নিয়ে আসো, গাড়িটা একটা জায়গায় ঢুকে গেছে চেয়ারের তলায়, ডাইনিং এর চেয়ারের তলা থেকে তুমি নিয়ে আসো, এরকম করে ভেঙে ভেঙে বলছে। এবার এই কথাটা দাদা যখন শুনেছে, এবার বলে রাখি যারা ছিলেন তারা হচ্ছে মানে যিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীর বাড়ি আর কি, তিনি হচ্ছেন পুরো হরিয়ানবি, আর এরা হচ্ছে মারোয়ারি, ঠিক আছে। এই ফ্যামিলিটা যারা কিনেছেন তারা হচ্ছে মারোয়ারি। এবার তোমার হচ্ছে ছেলেটিকে তখন বলছে দাদা কাকে বলছে, এখানে তো দাদা নেই, কারণ ওর মা বাবাও নেই বা ঠাকুমা ঠাকুরদাও নেই যে দাদা ডাকছে, তাহলে কাকে বলছে। এবার ওই ছেলেকে, মানে বাচ্চা ছেলেটিকে গিয়ে বলছে তুই কাকে ডাকছিস, দাদা গাড়িটা কে এনে দেবে তোকে, তো আমাকেই আনতে হবে। বলছে না ওই তো দাদা রয়েছে তো সামনে। এবার উনি তো কিছু দেখতেই পাচ্ছেন না, 3-4 দিন এরকম গেছে, খেলছে, দাদার সাথে কথা বলছে, এমন কি বলছে যে তুমি তো আমাকে দিচ্ছ, দাদাকে দাও, দাদা তো দেখছে ওরকম ভাবে, তুমি দাদাকে দাও। উনি বুঝতে পারছেন না দাদাটা কে, ঠিক আছে। এইটা গেল। ওনার বাবার সাথেও কথা হয়েছিল এই সময়, ওনার বাবা রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিয়েছে যে এইগুলো আবার হয় নাকি, তোমার মনের ভুল, উল্টো পাল্টা ভাবো,
এইসব জন্য হচ্ছে। এরপরে একদিন ওর বাবা আসছে না বাড়িতে, ঠিক আছে, আসছে না, ওর মা কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, অফিসে কন্ট্যাক্ট করছে, ওর বাবাকে ফোন করছে, কোনোভাবেই ওর বাবার সাথে মানে বাচ্চাটির বাবার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না একদম। এবার ওর মা যখন ওর দিদাকে এই কথাগুলো বলছে, এবার বলে রাখি যে এর ঠাকুমা, বাচ্চাটির ঠাকুমা ঠাকুরদা কিন্তু অনেক কাল আগেই মারা গেছেন। তো ঢাকার মধ্যে ছিল দাদু আর দিদা। তো এবার দাদু আর দিদাকে যখন ওর মা বলছে, ও ছিল হচ্ছে ভেতরের ঘরে, ওর ঘরের বসে কিছু খেলছিল। ও ওখান থেকে ছুটে এসে বলছে, মা তুমি এত চিন্তা করছো কেন? একদম হরিয়ানভি ভাষায় বলছে, যেমন পরিষ্কার হরিয়ানভি ভাষা যেমন বলে, আমি জানি না হরিয়ানভি ভাষা কিরকম হয়, আমার ছেলে বলতে পারে। তো যাই হোক, ও পুরো হরিয়ানভি ভাষায় বলছে, তুমি এত চিন্তা করছো কেন আন্টি? মা বলছে না কিন্তু, আন্টি বলছে পরিষ্কার ভাষায়, আন্টি তুমি এত চিন্তা করছো কেন? আঙ্কেলের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙ্কেল ওখানে রয়েছে, আঙ্কেল ঠিক তোমাকে ফোন করবে, তুমি এত চিন্তা করো না। ওর মায়ের মাথায় হাত। এবার তো ফোনে তো ওর দিদাও শুনেছে কথাটা। ও তখন বলছে যে কে বললো এই কথাটা, কে বলছে? বলছে তোমার নাতি বলছে। ওর মা বলছে নাতি বলছে মানে? কি বলছিস তুই? নাতি কি করে বলবে হরিয়ানভি ভাষা? এটা কি ভাষায় কথা বললো? এটা তো একদম পিওর হরিয়ানভি ভাষা এটা। বলছে সেটাই তো বুঝতে পারছি না, হয়তো স্কুলে পড়ছে এই কারণে হয়তো শিখছে। বলছে এত স্পষ্ট ভাষা তোর ছেলে বলে কোনোদিন? হতে পারে 3 বছরের ছেলে এখনো পুরো সেন্টেন্স পরিষ্কার করে বলতে পারে না, সে হরিয়ানভি ভাষা বলছে? তোর মাথা খারাপ হয়ে গেছে। তখন বলছে তুই কাউকে দেখা, বাড়িতে পুজো আশ্রা কর, এরকম বলেছে। তার আগে আমি যেটা বলতে ভুলে গেছি, ওরা যখন প্রথম কিনেছিল বাড়িটা, সেটা হচ্ছে যখন ওই দোতলা একটাই ঘর ছিল, ওই ঘরটা কিন্তু খুলতে বারণ করে দিয়েছিলেন। ওকে, যাদের কাছ থেকে কিনেছিলেন সেই ঘরটা একদমই সিল করা, একদম সিল মানে সিলই করা, মানে ভেতর দিয়ে বাইরে দিয়ে, মানে জানলা একটা দরজা ছিল, একদম সিল করা পুরো। বলেছিল যে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আর একটা ঘর তৈরি করতে লাগে, আপনারা ছাদের আর একটা জায়গায় করে নিতে পারবেন, কিন্তু এই ঘরটা খোলার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। এটা হওয়ার পর এবার দেখো, যখন বলেছে তখন তো দেখো সবাই কি আর সবকিছু রীতিনীতি মানতে পারে? যে হঠাৎ এরকম হয়েছে। তা লোকটা বলছে যে আমার একদিন না কি মনে হলো যে ছাদে যাই, গিয়ে দেখি না ভেতরটায় কি আছে, কি হতে পারে। তো জানলা দিয়ে দেখি, দরজাটায় যেহেতু সিল করা, তো জানলাটা যদি একটুখানি করে দেখা যায়, কেন ভেতরে ঢুকতে বারণ করে, ওই ঘরটায় কি আছে। তা লোকটা না কি করেছে বলো তো, এই ঘটনার পর লোকটা বলল যে আমি গেছি, গিয়ে বলছে জাস্ট একটুখানি, মানে যেটুকু ঠেলা মেরে খোলা যায় সেইটুকু, মানে একটুখানি ভাগ হয়েছে, মানে দেখাও যাচ্ছে না ভেতরটা কি, পুরো অন্ধকার ঘর। তো আমি কিছু করিনি, চলে এসেছি। এইটুকু হচ্ছে আগের ঘটনাটা, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। নো প্রবলেম। তারপরে হচ্ছে তোমার যে ওই বাচ্চাটি যখন বললো, দিদা তো বললো যে পুজো আচ্চা কর, ঠিক 12টা নাগাদ তোর বাবা ফোন করলো। ফোন করার পর সত্যি জানালো যে অফিস কলিগের একটা মানে সিঁড়ি থেকে পড়ে ওনার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে এবং উনি রীতিমতো জীবন মৃত্যুর সাথে লড়ছেন, মানে বাঁচার আশা প্রায় নেই। তো সকাল হয়ে যাবে, তো তোমরা ঠিক করে থাকো, এরকম ভাবে ওদের সাথে কনভারসেশন হয়। তখন ওর মাথায় যে স্ট্রাইক হলো, তখন ওর বাচ্চাটাকে সকালবেলা জিজ্ঞেস করে, তুই যে বাবার কথাটা বললি বাবা, তো এই কথাটা তোকে কে বলতে বলেছে? বলছে কেন দাদা? দাদাই তো তোমাকে বললো, শুনতে পাওনি? এবার বলছে দাদা বললো? বলছে হ্যাঁ, দাদাই তো বললো তোমাকে এই কথাগুলো, আমি বলেছি নাকি? আমি কি করে জানবো যে বাবা কোথায় রয়েছে না রয়েছে? এরকম আদো আদো কথাই বলছে, কোথায় রয়েছে না রয়েছে আমি কি করে জানবো? ওটা তো দাদাই বলে দিল তোমাকে। এবার ও তখন ওর মা বলছে যে তোর দাদাকে একবার বলবি যে দেখা করতে আমার সাথে, ও তো শুধু তোকেই দেখা দেয়, তো দাদাকে বল না। এবার কি বলতো, এই কথাটা বলেছে আর নিজের মনে হাসছে। এবার ওর মা ভাবছে যে হয় না বাচ্চারা যে বিভিন্ন ভাবে কার্টুন ক্যারেক্টার গুলো দেখে বা ওদের কোনো জগতের সাথে কথা বলার চেষ্টা করে, তো ওর মা ভেবেছে ওরকম, তো ওর মা তো সেই কারণে বলেছে। বলছে বিশ্বাস
করবেন না আপনারা। আমাকে এই কথাটা বলার আমি যখন বললাম যে বাচ্চাটাকে দাদাকে দেখাস, পুরো বাচ্চাটা স্পর্শ, মানে একটা 11-12 বছরের ছেলের যেরকম স্পর্শ হয় ঠিক সেই রকম স্পর্শ আমার হাতের ওপর পেলাম। এবং প্রচন্ড ঠান্ডা, যে ঠান্ডাটা আমি মানে 1-2 সেকেন্ডের বেশি সহ্য করতে পারিনি, মানে জাস্ট Seriously? হাতটা ঝটকা মেরে সরিয়ে নিয়েছি। এটা ফিল করেছো পুরো? এটা উনি ফিল করেছেন, আমার সেটাই তো ফিলটা আমি বলছি। পরে আসছি, উনি ফিল করেছেন এটা। হুম। এরপরে বলছে যে আর একটা মারাত্মক ঘটনা হচ্ছে, আর একটা ঘটনা বলছি, ছোট ঘটনা ওটা। বাচ্চাটা স্কুলে পড়ছে, তো বাচ্চাটাকে স্কুলে দেওয়া হয়েছে পাড়ারই একটা ছোটখাটো স্কুলে। তো ওইখানে তো বাচ্চাটা কিছু করছে এবং পেছনে ওর বাচ্চারা তো কেউ শান্ত হয় কেউ দুরন্ত হয়, স্বাভাবিক ব্যাপার এটা। তো পেছনের কোনো দুষ্টু বাচ্চা ওকে না অনর্গল খোঁচাচ্ছে বা কিছু করছে, ম্যাডাম হয়তো কিছু করাচ্ছে, ওইটুকু বাচ্চাদের তো খেলা ছাড়া আর তেমন কিছু হয় না, ABCD শেখানো। তা ওই বাচ্চাটা কি করেছে যে ও বুঝতে না পেরে, ওদের যে ম্যাডাম ছিল, ছোট ম্যাডাম, একটু বকা দেয় না যে তুমি দুষ্টুমি করছো, এরকম করে দুষ্টুমি করো না, আমি তাহলে কিন্তু বকা দেবো, যেমন বলে আর কি। 3 বছরের বাচ্চাকে আর ম্যাডামই বা কি বকবে, তাই না? তো যেরকম বলেছে, পরের দিন স্কুলে গিয়ে শুনছে ওই বাচ্চাটার নাকি প্রচন্ড জ্বর, যে বাচ্চাটা বদমাইশি করছিল সেই বাচ্চাটার প্রচন্ড জ্বর। এবং ওই যে ম্যাডামটা ছিল, ওই ম্যাডামটা রাত্রির থেকে কথা বলা একদম বন্ধ হয়ে গেছে, যেন মুখটা খুলতে পারছে না, মানে মনে হচ্ছে ঠোঁটের মধ্যে কেউ ওকে ফেবিকুইক দিয়ে আটকে দিয়েছে ম্যাডাম। এবার ও তখন বলছে যে এরকম কি হলো ব্যাপারটা। এবার ওর মায়ের মনে তো এর আগেও কিছু কিছু ঘটনা দেখেছে যে ওর বাবার ব্যাপারটা, ব্যাপারটা। তখন না ওর মায়ের সন্দেহ হতে, তখন বাচ্চাটাকে বললাম, আচ্ছা তুই কি দুষ্টুমি করেছিস? তখন বলছে না আমি দুষ্টুমি করিনি, ওই আমাকে বদমাইশি করছিল, আমাকে খোঁজাচ্ছিল, লাগছিল আমাকে শুধু শুধু ম্যাডামটা বকলো। হ্যাঁ, এরকম বলার পর বিশ্বাস করবে না, ওর মা বলছে যে তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো বানিয়ে বানিয়ে বলছি, যে তুমি হয়তো আমার মানে ছেলের সাথে কথা না বললে তুমি বিশ্বাস করতে পারবে না এই জিনিসগুলো তোমরা। তা আমাকে বলছে যে ঠিক বলছে যে হ্যাঁ ভাইকে ওর খোঁচাচ্ছিল কেন, ওর জন্যই তো ওকে ভয় দেখিয়েছি, ওর জন্যই ওর জ্বর চলে এসছে, আর আমার ভাইকে বকবে এটা আমি সহ্য করতে পারবো না, ওর জন্য ম্যাডামের মুখ বন্ধ করে দিয়েছি। আর না বলছে যে একদম ঘাটটা শক্ত হয়ে চোখগুলো সে বড় বড় করে ছেলে আমাকে একদম হরিয়ানবি ভাষায় এই কথাটা বলছে। আমি হয়তো হরিয়ানবি ভাষা বুঝতে পারি না, বলতে পারি না, কিন্তু বুঝতে পারি, যেমন আমার ক্ষেত্রেও হয়। ফ্লুয়েন্টলি হরিয়ানবি বলে গেলে আমি বুঝতে পারি কি বলছে অপোনেন্ট, কিন্তু বলতে পারবো না আমি। তো ওর মায়ের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা। তো এবার তো এরপরে আর একটা মারাত্মক ঘটনা হচ্ছে যে ওই যে ওপরের যে ঘরটা ছিল ওই বাবাটা খোলার চেষ্টা করেছিল, সেই দিনের পর থেকে না ওই ঘরটা থেকে মানে কেউ যেন চলাফেরার আওয়াজটা শুনতে পেত ওরা, মানে কেউ যেন চলাফেরা করছে, এদিক ওদিক করছে, এরকম জাস্ট খুব যে দুম করে যে অনেকে পা ফেলে ফেলে চলে, নিচে ফ্ল্যাটের লোকেদের অসুবিধা হয় এরকম নয়, একদম মৃদু মন্দতে ধুম করে একটা, মানে কি বলতো, একটা আওয়াজ এখানে হলো আর একটা আওয়াজ একটু দূরে হলো, এরকম আওয়াজগুলো পেত। তো ওনারা না অতটা পাত্তা দিতেন না, যেহেতু ওপরের ঘরটা খোলা নিষেধ ছিল। এরপর তো বললো আমরা ওপরের ঘরটা খুলবো, খুলে দেখবো যে নিশ্চয়ই কিছু না কিছু এই বাড়িতে আছে। তো ও না মানে এই বিগত 10 বছর ধরে প্রায় ও তন্ত্র সাধনার সাথেও যুক্ত। তো যেহেতু প্রমোট করছি না এগুলো, তো ওর নিজস্ব কিছু প্রোটেকশন দিয়ে হোক ও বললো যে আমি ওপরের ঘরটা খুলে দেখতে চাই কি আছে। তো আমরা ওপরে গেলাম। প্রথমে ওর মা রাজি হচ্ছিল না, যদি ওনাদের কিছু ক্ষতি হয়ে যায়। তো ওপরের ঘরটা তো কোনোভাবে রাজি করানো হলো যে আপনাদের কোনো ক্ষতি হবে না, উনি যেহেতু জানেন, মানে যেহেতু জানে সেহেতু বললো যে আপনাদের কোনো ক্ষতি হবে না, যা প্রোটেকশন দেওয়ার আমি দিয়ে যাব, অন্তত সাময়িক হলেও দিয়ে যাব। তো
তো আমার প্রথমে ঘরটা খোলা দরকার। তো ঘরটা গিয়ে সিলটা যখন ভাঙা হয়, সিলটা ভাঙার পর অদ্ভুত বিটকেল গন্ধ, মানে বিশ্বাস করবে না তুমি কৌস্তব, মানে তোমার অন্নপ্রাশনে তুমি যা যা খেয়েছো ওই অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এরকম বিটকেল গন্ধ। কেমন গন্ধটা? সে মাংস পচা? অদ্ভুত গন্ধ, মাংস পচে গেলে একরকম, বা মরা মানুষ পচে গেলে যেরকম গন্ধ বেরোয় তার সাথে একদম, মানে অনেকগুলো মরা মানুষ, মরা জীবজন্তু একসাথে থাকলে একটা অনেক দিন পচে গেছে, হাড্ডি গুড্ডি বেরিয়ে গেছে যেরকম গন্ধ ছড়ায়, এরকম একটা চামড়া পচে, মানে সে গন্ধ তোমাকে অদ্ভুত। এই গন্ধটা না, মানে বলছি আমি এখন নাকটা ধরে নিজেরই নাকের মনে হচ্ছে আসছে এরকম। এই গন্ধটা আমাদের কাছে এলো, তো বলছে না কিছু তো ব্যাপার আছে। এবং ঢোকার সাথে সাথে যেটা দেখলাম সেটা হচ্ছে মেঝেটার মধ্যে কিচ্ছু নেই, সেটা হচ্ছে একটা তোমার কোনো খাটফাট কিচ্ছু নেই, কিন্তু খাট আলনা বিছানা কিচ্ছু নেই, শুধু ঘরটা রয়েছে। ঘরটার পুরো মাটিতে পুরো গোল করে তোমার গোল করা রয়েছে, তার মধ্যে স্টার রয়েছে, এবং স্টারটার ঠিক মাঝখানের যে জায়গাটা, চৌকো জায়গা, মানে জায়গাটা, ওই ফাঁকা জায়গায় একদম মানে কালো রক্ত যদি কালো হয়ে যায় যেরকম হয়ে যায়, বহু পুরনো হলে যেরকম হয়ে যায় ওরকম পুরো বোঝা যাচ্ছে। এবং তার সাথে কি বলতো, লেবু তোমার মানে সে শুকনো হয়ে গেছে, সে মানে এইটুকু হয়ে গেছে লেবুটা, এরকম কিছু পচা মানে ফুল, মানে পচে গেছে, বোঝা যাচ্ছে যে ওইগুলো ফুল ছিল, ওরকম ফুল, চারিদিকে ধুলো ধুলোময়। এবং দেয়ালে তোমার কিছু কিছু জিনিস লেখা ছিল, সেটা আমি পরে বলছি কি কি ছিল ওটা। আমরা পরে জানতে পেরেছি যে দেয়ালের যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে আদিবাসী কোনো তন্ত্রের মন্ত্র, ঠিক আছে, সেটা আমরা সাময়িকভাবে জানতে পেরেছি, মানে প্যাটার্ন গুলো দেখে। মানে আমি তো দেখো, আমি এগুলো দিয়ে তো তন্ত্র মন্ত্র ঠিক জানি না, তুমি যেহেতু এইগুলো নিয়ে চর্চা করো জানতে পারবে। তো আমি যেগুলো প্যাটার্ন গুলো দেখে বুঝেছিলাম সেটা হয়তো কোনো তান্ত্রিক টাইপেরই কোনো কাজ কারবারের প্যাটার্ন হবে এটা। ও আমাকে বলেছিল এটা আদিবাসী তন্ত্রের কিছু একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। তো বলেছিল যে এই যে রক্তটা, এই মানে এটা কিন্তু কোনো কিছু ছোপ বা কিছু না, এটা পিওর ব্লাড। এবং এটা হচ্ছে তোমার এটা দিয়ে ও কোনো সাধনায় বসেছিল, এবং এই বলছে যে এটা এই ঘরের মধ্যে কিন্তু কাউকে বলি দেয়া হয়েছিল, এবং সেটা কিন্তু কোনো মানুষের বলি নয়। এই ঘরটাতে একটা বাচ্চা ছেলের অস্তিত্ব, মানে ও হয়তো সেটা বুঝতে পারছিল, আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই, ও যেহেতু সাধনার মধ্যে হয়তো সেটা ছিল। বলছে এই ঘরটাতেই দুটো আত্মার ঘোরাফেরা রয়েছে, একটা বাচ্চার আত্মা কিন্তু এইটা রয়েছে, মানে প্রেজেন্সটা বুঝতে পারছে ভালোভাবে, প্রেজেন্সটা বুঝতে পারছে, যেটা আমি বা ওই বাচ্চাটির মা বাবা সেটা কিন্তু বুঝতে পারছিলাম না, ঠিক আছে। তো এবার তো যথারীতি ঘরটা বন্ধ ফন্ধ করে ও যেটুকু শুদ্ধ করার দরকার হয় বা করার দরকার হয় ও সেইটুকু করে বন্ধ করে নিচে এসছে। এবার আমরা যখন নিচে এসছি সঙ্গে সঙ্গে ওর মায়ের আগে থেকে ফোন আসছিল, ওর মা যেহেতু ফোনটা নিচে রেখে গেছিল দেখতে পাইনি, আমরা নিচে আসার সাথে সাথে ফোন বাজছে, দেখে ওর দিদার বাড়ি থেকে প্রায় 40-50টার ওপর মিসড কল। উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ওইটুকু সময়ের মধ্যে, তো উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ফোন করে, বলছে তোর ছেলেকে রাখা যাচ্ছে না এখানে, তোর ছেলেকে রাখা যাচ্ছে না, কন্টিনিউ বলে যাচ্ছে আমার বাড়িতে কাকে ঢুকিয়েছো, আমার বাড়িতে কে এসছে, এত বড় ক্ষমতা কার আছে আমার বাড়ি থেকে আমাকেই তুলে ফেলতে চায়, আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি যাব, তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, না হলে আমি তোমাদের এখানে বাঁচতে দেব না, তোমাদের আজকেই তাহলে শেষ রাত হবে। এরকম করে পুরো হরিয়ানবি ভাষায় উনি মানে বাচ্চাটা এরকম চিল্লাচ্ছে। এবার ওর মা যখন বলছে ওকে ফোনটা দাও, বলছে ও কারোর কথা শুনবে না, তোরা কাকে এনেছিস। এবার ওরা তখন বলছে যে দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এসছে, এছাড়া কিছু না। বলছে না, কেউ একজন এসছে যে ওকে তাড়াতে চায়, কিন্তু বারবার বলছে তুই শোন একবার, তোর ছেলের কথাগুলো শোন ভালো করে। স্পিকারে যখন দেয় আমরা শুনছি
বলছে যে তোদের হিম্মত হলো কি করে, মানে ওর মায়ের কথা বলছে না, ডিরেক্ট আমাদের সাথে বলছে। মানে ও বুঝতে পারছে যে ও ফোনটা কি করে রাখা আছে, এবার আমরা হয়তো শুনতে পাবো, এরকম ভাষায় আমাদের বলছে খুব বড় হয়ে গেছিস। হ্যাঁ, বলছে 10 বছর সাধনা করে কি মনে করেছিস একেবারে ভগবানের বাবা হয়ে গেছিস, আমার বাড়ি থেকে আমাকেই উৎখাত করতে আসছিস, এরকম করে বলছে। আমাকে বলছে তোরও তো 10 বছরের ছেলে আছে, দেবো নাকি গিয়ে ঘাটটা মোটকে, তখন বুঝতে পারবি। এবার আমি তখন বলছি বেটা ঘাড় মটকানোর কোনো ব্যাপার নেই, তুমি কে? বলে হিম্মত কি করে হলো, আমি কে? ঠিক এরকম করে বলছে বাচ্চাটা। তখন মনে হচ্ছে না 3 বছরের বাচ্চার সাথে আমি কথা বলছি। হিম্মত কি করে হলো তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমার ওপরের ঘরটা তোমাকে খোলার তোমাদের খোলার কে অধিকার দিয়েছে আগে বলো? ঠিক এরকম ভাবে বলছে। বলছে তোমরা থাকতে থাকতে আঙ্কেল আন্টিকে বলো আমাকে যেন এখানে নিয়ে আসে। এবার বলো গুড়গাঁও থেকে ফরিদাবাদ আসতে যেতেও তো অনেকটা টাইম লাগে। এবার ও তখন বললো যে দেখো বেটা তুমি শান্ত হও, আমরা চলে যাচ্ছি, এইটুকু কথা দিয়ে যাচ্ছি যে তোমার সামনাসামনি আমরা বসবো, কিন্তু এখন নয়, তুমি শান্ত হও, তোমার বাড়ি থেকে তোমাকে আমরা উৎখাত করব না, এইটুকু কথা দিয়ে যেতে পারি, কিন্তু একদিন তোমার সাথে তোমার সাথে আমাদের দেখা হওয়াটা খুব জরুরি। এরপরে আমরা তো আমাদের বাড়িতে ফিরে আসি। ফিরে আসার পর টুকটাক মানে একটুতে এফেক্ট হয়, যতই তুমি করো না কেন, অরাটাকে স্ট্রং করো আর যাই করো না কেন, টুকটাক প্রবলেম আমাদের দুজনের বাড়িতেই হচ্ছিল। এরপরে তোমার ওরা ফরিদাবাদ থেকে যখন বাচ্চাটিকে নিয়ে আসছে, মানে দাদু দিদাও ছিল গাড়িতে, ওরা যখন গুরুগ্রামে ব্যাক করছে ফরিদাবাদ থেকে, বলছে একদম মুখোমুখি পেট্রোলিয়াম যে ট্রাকগুলো হয়, পেট্রোলের যে ট্রাকগুলো, ওই ট্রাক একদম মানে কোনোভাবে হয়তো উনি মাতাল ছিলেন বা ড্রিঙ্ক করেছিলেন হোক, যা কিছু হোক, বা ব্রেক ফেল হোক, যে করেই হোক না কেন, একদম মনে হচ্ছে যে এমন ভাবে গতিতে ছুটে আসছে যেন আমাদের একদম পিষ্ট করেই দেবে, মানে কোনোভাবে আমরা বাঁচতে পারবো না এটাকে। আমরা যতই পাশ কাটানোর চেষ্টা করছি যেন মনে হচ্ছে গাড়িটা আমাদের সামনে আসবেই, মানে আমরা আর বাঁচবো না। এই সময় তো তোমার বউটি কিন্তু ফোন করে এই কথাটা জানাচ্ছে। বউটি তখন বলছে যে বিশ্বাস করবে না, আমাদের 4জনের চোখের সামনে একটা তীব্র আলো, যে আলোটা দুটো মানে 4টে হেডলাইটের থেকেও যতটা উজ্জ্বল আলো হয়, সেই ততটাই উজ্জ্বল আলো, একদম সাদা ধবধবে উজ্জ্বল আলোটা আসলো। ঠিক গাড়িটাকে মনে হলো ও জাস্ট সাইড করে দিলে, এক ধাক্কা মারলো, কিছুটা দূরে ট্রাকটা গিয়ে দাঁড়িয়ে পড়লো এবং আলোটা ওই যে ধাক্কাটা মারলো এবং ওই সাথে সাথে কিন্তু মিলিয়ে গেল। এরপরে ওরা তো হতভম্বের মতন হয়ে রয়েছে। এবার ওর বাবাও বেরিয়েছে, সবাই রাস্তাতে বেরিয়ে মানে 4জনে যারা আছে গাড়ি থেকে রাস্তায় নেমে গেছে, ওকে বকাবকি করছে। এবার ওই ড্রাইভারটির সাথে যখন কথা হচ্ছে তখন বলছে যে ড্রাইভারটা কিন্তু কোনো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল না। বলছে আমি অনেকক্ষণ ধরে ব্রেক করার চেষ্টা করছি, খুব সম্ভবত ব্রেকটা ফেল হয়েছে, ঠিক আছে, যার জন্য আমি এই দিকটা ঢুকিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে এই দিকটা খালি থাকবে, কোথাও যদি কিছু হয় কোথাও গিয়ে মেরে হোক ইয়ে করে হোক আমি থামিয়ে দিতে পারবো, এরকম ভেবেছিলাম। কিন্তু এরকম একটা উজ্জ্বল আলো এসে আমাকে এইভাবে কিভাবে থামিয়ে দিতে পারলো? এবং এই ট্রাক ড্রাইভারটাও কিন্তু ওই উজ্জ্বল আলোটাকে দেখেছিল। বলছে এত চোখ ধাঁধানো আলো আমার গাড়িটাকে, যেটা আমি এতক্ষণ রাস্তা চালিয়ে এই রাস্তাটা সোজা দিক দিয়ে আসছি যাতে কাউকে ধাক্কা না মারতে পারি বা অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সে কি করে আমার গাড়িটাকে থামিয়ে দিল? ওরা তো কথোপকথন বলতে বলতে বাচ্চাটা তখন বলছে আঙ্কেল আন্টিকে আমি খুব ভালোবাসি, আমি কি করে চাইতাম তুমি মেরে দেবে আমার আঙ্কেল আন্টিকে, আমাকে এত ভালোবাসে আঙ্কেল আন্টি, ভাইকে এত ভালোবাসে, তুমি ছেড়ে দিতে এই আঙ্কেল আন্টিকে, মেরে দিতে, আর আমি এটা দেখতাম, ভাইটার কি হতো, এই আঙ্কেল আন্টির মা বাবার কি হতো, এরকম করে বলছে। এবার ওই বাচ্চাটার মুখে এরকম পরিষ্কার স্পষ্ট ভাষা শুনে উনিও তখন বলছে হ্যাঁ ঠিকই তো আমারই ভুল বেটা। ও ভেবেছে ওই বাচ্চাটাই বলছে আমারই তো ভুল বেটা, এই ক্ষমা চেয়ে নিজেদের মতন বাড়িতে চলে আসে। এরপরে আমরা ঠিক করি যে যাব, ওর সাথে দেখা করতে যাব। এবার আমরা ঢুকেছি
ঢোকার সাথে সাথে মানে ওর একটা বক্স জানলা ছিল, ঠিক আছে, ওখানে বারান্দার ওপর বক্স জানলার ওখান থেকে বলছে, ভেতরের বক্স জানলা, তার সামনে কিন্তু বারান্দা আছে। তো ওইখান থেকে ওই পাশটা ও কিন্তু আমাদের ঢুকতেও দেখেনি, ও উল্টো দিকে বক্স জানলার সাথে খেলছে। ও চিৎকার করে বলছে, ও এসো এসো, তোমরাই এসছিলে, ও আসো আসো, দেখি তোমরা কি করে, তোমাদের কত জোর আছে দেখি, তোমরা আমাকে কি করে আমার বাড়ি থেকে উৎখাত করতে পারো। এবার আমরা বসি সামনে, মানে ওকে বলি যে তুমি আসো বেটা, আমার সামনে এসে বসো, আমরা তো তোমাকে তাড়াতে আসিনি, সেদিনই তো বললাম যে দেখো, একটা সত্যি কথা বলতে, একটা বাচ্চার সাথে যেভাবে ডিল করতে হয় একটা বড়র সাথে তো সেইভাবে ডিল করতে পারি না। ওকে যদি এখন বলি হ্যাঁ তোমাকে ইয়ে করবো, তোমাকে তাড়াবো, ইয়ে করবো, সেভাবে কোনো সম্ভব না। তো তখন আমরা ওই বাচ্চাটার সামনে বসেছি, বসার সাথে সাথে বলছে, তোমরা যতই মিষ্টি মধুর ব্যবহার করো না কেন, আমি ঠিক জানি এই লোকটা, মানে স্যারকে দেখিয়ে বলছে, এই লোকটা আমাকে ঠিক তাড়িয়ে দেবে বাড়ি থেকে। ও তো 10 বছরে অনেক কিছুই শিখেছে, অনেক কিছুই জানে। আমি তখন বলছি, না বেটা, তোমাকে এই লোকটা কিন্তু তাড়াবে না, তুমি বলো তুমি কে, তুমি কেন এই বাড়িতে রয়েছো, কিভাবে রয়েছো, কিসের জন্য রয়েছো, এদেরই বা তুমি কেন ক্ষতি করছো না, ভাইকেই বা কেন এত ভালোবাসছো, তুমি সেটা আমাদের বলো, এই লোকটা তোমার কোনো ক্ষতি করবে না। তা তখন বলা শুরু করলো, ঠিক আছে। ও তার আগে বলে রাখি, যখন এরকম করছে ও কিন্তু যখন বলছে আসো আসো, পুরো দাঁতটা চিপে বলছে, ওর মা বলছে চোখগুলো পুরো গোল গোল হয়ে গেছে, দাঁতটা চিপে বলছে আসো আসো করে, যেমন আমাদের ওয়েলকাম জানালো। তো এবার আমরা বসি ওর সামনে, ওর বসার সাথে সাথে বলি যে তোমার নাম কি। ছেলেটা একটা নাম বললো, বলছে এটা তো আমারই বাড়ি, আমরা তো আঙ্কেল আন্টির কোনো ক্ষতি করছিলাম না, ভাইয়ের সাথে খেলছিলাম, অনেকদিন একা ছিলাম, এখন ভাইকে পেয়েছি তাই ভাইয়ের সাথে খেলি, তোমাদের কেন আসতে বলেছে এখানে আঙ্কেল আন্টি। এবার তখন বলছে যে দেখো, কিছু তো প্রবলেম হচ্ছে, তোমার অস্তিত্বটা তো তুমি ভাইয়ের মধ্যে দিয়ে প্রকাশ করছো, তোমার তো আর কোনো ইয়ে নেই। তখন বলছে এই কথাগুলো, তুমি বলো তোমার ঘটনাটা কি, তো তুমি কেন মুক্তি চাও না এই বাড়ি থেকে। এবার যেটা হলো, আমরা যখন জিজ্ঞেস করি যে তুমি কেন মুক্তি পেতে চাও না, বিশ্বাস করবে না কৌস্তব ভাই, ওনা পুরো রীতিমতো কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে ও পুরো আমাদের পায়ের কাছে এসে হাত জোর করে, যেমন কাকুতি মিনতি করে না, এরকম করে কাঁদতে কাঁদতে ও বলছে যে আঙ্কেল আন্টি তোমরা আমাকে বের করো না এই বাড়ি থেকে, আমি যেটা পাইনি এই আঙ্কেল আন্টির মধ্যে সেটা পেয়েছি, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, এইভাবে কাঁদতে শুরু করে। এবার একটা বাচ্চা কাঁদছে, তাকে শান্ত করানো হলো যে ঠিক আছে, তোমাকে তো আমরা কথা দিলাম যে তোমাকে আমরা বাড়ি থেকে কিছু করতে, মানে বের করবো না, তুমি বলো তোমার কাহিনীটা কি। তখন ও বলা শুরু করলো, ও হচ্ছে একদম গুরগাঁওয়ের ভালো গোল্ড ব্যবসায়ী ছেলে, ওনার বাবা মা এবং ওনার কাকু কাকিমা আলাদা থাকেন, ওনারা বাইরে থাকতেন এবং খুব ভালো একটা হ্যাপি ফ্যামিলি ছিল। তো ওনার ওই বাচ্চাটির যখন 5-6 বছর বয়স, তখন ওর বাবা একটা পরকীয়ায় জড়িয়ে পড়েন আর কি, এবং এতটাই পরকীয়াতে মগ্ন হয়ে যান। এবার বলে রাখি, যেহেতু ওনার বাবাও গোল্ড ব্যবসায়ী এবং তার মায়ের বাড়িতে, মানে মামার বাড়ি, বাচ্চাটির মামার বাড়িও যথারীতি প্রচন্ডই হায়ার স্টাডিজ এবং ভালো চাকরি বাকরি করে এবং ক্ষমতা সম্পন্ন লোক আর কি ওনারাও। তো যেহেতু দুই বাড়িতেই তরফ, যখন জানাজানি হলো ব্যাপারটা, এদিকে মেয়েটি আর ওর বাবা, মানে বাচ্চাটির বাবা আর মেয়েটি দুজনকে ছাড়তে নারাজ। যখন ছাড়তে নারাজ তখন এবার বলো, কলতলার পাড়ার মতন তো আর কেউ ঝগড়া করবে না কোমর গুটিয়ে। তখন ওর মা বলল যে আমরা তো যেখানে থাকি, যে ফ্ল্যাটে থাকি একদম, সেই ফ্ল্যাটটা আমাদের ছেড়ে দাও, তুমি এখান থেকে গিয়ে এই ফ্ল্যাটটা, মানে যেহেতু ওনার বাবা গিফট করেছিলেন এই ফ্ল্যাটটা, মানে যেখানে ওনারা থাকতো বাচ্চাটাকে নিয়ে, সেই ফ্ল্যাটটা যেহেতু বাচ্চাটির মা, মানে দহেজ দেয় না, এখানকার লোকেরা দহেজ দেয়, তো দহেজে ওনাকে জামাইকে ওই ফ্ল্যাটটা গিফট দিয়েছিলেন শ্বশুর মশাই। তো যেহেতু এরকম ব্যাপারটা হয়ে গেছে, তখন ওনার মা শান্তশিষ্ট ভাবেই বসেন এবং বসে বলেন যে তোমরা আলাদা থাকো, আমরা এখানে আমাদের মতন থাকতে দাও।
ঠিক আছে, যা খরচ হবে, ছেলের যা খরচ হবে সেটা তুমি পাঠিয়ে দিও, আর বাদ বাকি তো আমি নিজেরটা রোজগার করছি, কোনো প্রবলেম হবে না, তুমি তার সাথে গিয়েই থাকো। তো যথারীতি মানে এরকম এটা চলছিল। মানে স্ত্রী তার হাজবেন্ডকে বলছে? হাজবেন্ডকে বলেছে, ঠিক আচ্ছা। আছে, একদম শান্ত ভাষায়, কোনো ঝগড়াঝাটি না, কোনো পুলিশ কেস না, এরকম। তুমি যদি এবার দেখো, অনেকে আছে না যে আমাকে ভালোবাসলো না, তার বদলে আমি ওর প্রতিহিংসায় আমি জর্জরিত হয়ে ওর জীবনটা শেষ করে দেবো, অনেকে এরকম থাকে। আবার অনেকে থাকে, ঠিক আছে, ভালো নাই বাঁচতে পারে আমাকে, তাই বলে তার জীবনটা কেন ছাড়খাড় করবো? আমি তো তাকে ভালোবেসেছিলাম, আমি তো তাকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটির কিছু ক্ষতি হোক আমি নিশ্চয়ই চাইবো না। ওর মায়ের মনোভাবটাও হয়তো সেরকম ছিল, যার জন্য নীরবেই উনি সরে গেছিলেন। যেহেতু উনিও ভালো চাকরি করতেন, ফিনান্সিয়াল দিক দিয়ে স্টেবল ছিলেন, সেহেতু উনিও চুপচাপ সরে গেলেন। তো এরপরে যথারীতি যখন বাচ্চাটির 6 বছর বয়স, একদিন দিওয়ালির রাতে, মানে কালী পুজোর রাতে, দিওয়ালির রাতই বলি যেহেতু এখানকার ঘটনা, দিওয়ালির রাতে ওরা গেছিল, বাচ্চাটার মামা মামি তারা বাচ্চা নিয়ে এসেছিলেন, তারা উপরে ছাদে গেছেন, ফ্ল্যাটের ছাদে গেছেন হচ্ছে বাজি ফাটাতে। বাজি ফাটাতে গেছেন, উনি নিচেই ছিলেন, ওনার মা কোনো একটা কাজ করছিলেন, যেহেতু ভাইয়ের বউ এসছে, খাবার দাবারের ব্যবস্থাও করতে হবে, এবার উনি নিচে ছিলেন। ওনারা যখন বেল বাজাচ্ছে, যখন বাজি ফাজি ফোটানো হয়ে গেছে, বেল বাজাচ্ছে, দরজাটা খুলছে না কোনোভাবেই। দরজাটা যখন অনেকক্ষণ হয়ে গেছে, সিকিউরিটি গার্ডদের দিয়ে ডাকা হয়েছে যে মানে খুলছে না, এরকম আশেপাশের লোকজনও জড়ো হয়ে গেছে। যখন দেখছে কোনোভাবেই খুলছে না, পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে দেখে ওর মা একদম রান্নাঘরের সামনে একদম মাথা নিচু, মানে উপুড় হয়ে পড়ে রয়েছে, এবং ঘাড় থেকে একদম মানে নিচে অবধি মানে শিরদাঁড়াটা যেখানে শেষ হচ্ছে ঠিক ওই অবধি পিঠ বরাবর কেউ যেন ফালা ফালা করে ওর চামড়াগুলোকে টেনে টেনে, মাংসগুলোকে টেনে টেনে খুবলে খুবলে ছিঁড়ে রেখে দিয়েছে। এবং শিরদাঁড়াতে তুমি শুয়ে আছো ফ্ল্যাট করে, খুব জোরে জোরে যদি 3 বার আঘাত মারা হয়, শিরদাঁড়াটা যেমন ভেঙে যাবে, ওরকম অবস্থাতে ওনাকে মৃতা অবস্থায় পাওয়া যায়। বাচ্চাটার মাকে। এবং এটাও আমরা কনফার্ম করেছিলাম যখন ওনার মামার সাথে আমরা যোগাযোগ করি, ওনার ব্রোকারের থ্রু দিয়েই, যে কোথা থেকে আপনারা বাড়িটা পেয়েছেন, একটু যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে, তখন আমরা কিন্তু এই ঘটনাটা জানতে পারি যে হ্যাঁ, এটা কনফার্ম, ও যে বাচ্চাটার যে আত্মাটা বলেছে যে কথাটা, সেটা সত্যি। ওকে। এই শোকটা সহ্য করতে না পেরে ও মানে দাদু দিদাও কিন্তু বেশি দিন আর বাঁচেননি, মারা যান। যখন এরকম অবস্থা হয় তখন ওর বাবা বাচ্চাটির দায়িত্ব নেন, বলে যে আমি বাচ্চাটিকে নিয়ে যাব এবং এই বাড়িটা আপনারা যা পারেন করে মানে বন্ধ করুন, ভাড়া দিন, যা করে নিন, এই বাড়িতে আমি থাকবো না, এই ফ্ল্যাটে থাকবো না আর কি। উনি তখন বাচ্চাটিকে এই বাড়িতে নিয়ে আসে। রীতিমতো ওই মাটি যে সৎমা ছিল আর কি, বাচ্চাটি সৎমা যে খুব খারাপ ছিল তাও না, তবে একটা দেখেছিল যত বড় হচ্ছিল, যেহেতু বাচ্চাটার 11-12 বছর বয়স, যত বড় হচ্ছে তখন ও দেখলো যে বাবা যখন থাকে না বাড়িতে, তখন একটা অজানা অচেনা একটা আঙ্কেল, বেশ মানে বসনধারী আঙ্কেল আর কি, মানে রেড কাপড়, কখনো কালো কাপড়, বস্ত্রধারী আঙ্কেল ওদের বাড়িতে আসতো। এবং মানে বহুক্ষণ ওরা ওপরের ঘরে নতুন মা ওকে নিয়ে গিয়ে কি করতো সে বাচ্চাটা কিন্তু জানতো না। তার ন্যানি ছিল, ন্যানির কাছে থাকতো। এরপরে হয় না যে স্ত্রীর কোনো একটা আচরণ ওনার হয়তো মানে সন্দেহ জেগেছিল, বলতে পারি যে বাচ্চাটার বাবার সন্দেহ জেগেছিল, এবং উনিও খোঁজ খবর লাগাচ্ছিলেন, এবং উনিও নাকি পরে জানতে পেরেছিলেন যে ওনার স্ত্রী একটু তন্ত্রমন্ত্র করে, যে পুরোটা যে কত করে সেটা জানতে পারেনি, কিন্তু কিছুটা করে সেটা জানতে পেরেছিল। তো এরকম রাত হয়ে গেছে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে যে রাত হয়ে গেছে, হঠাৎ করে বাবা দেখছে পাশে নেই ছেলেটা, তো খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ। তার আগে ছেলেটি বলছে যে আমি যখন দেখি, মানে আত্মাটা তো বলছে যে আমি যখন ওপরে গিয়ে দেখি বাবার মুন্ডুটা
ওই আপনারা যে জায়গাটায় রক্তটা দেখেছিলেন ওইখানটা মাটিতে রাখা ছিল, বাবার দেহটা কিন্তু একদিকে আলাদা ছিল। ঠিক আছে, এরপরে আমরা বলি মানে যে কি বলছো, তোমার মাথা বাবা পাতা কেটে দিয়েছে? ওই ঘরের মধ্যে, যেটা আমরা প্রথমেই যে স্টারটা দেখেছিলাম এবং কালচিটে কালো হয়ে গেছিল যে জায়গাটায়, ওই বাচ্চাটার আত্মা কিন্তু আমাদের এই কথাটা বলছে। ঠিক আছে, এরপরে ওর বাবা নাকি বলছে যে এটা আমি দেখেছিলাম। তারপর আমরা বলছি যে তারপর মানে যখন শুনছি বাচ্চাটার দিকে তাকিয়ে, বাচ্চাটা তো রীতিমতো কাঁদছে, আমরাও রীতিমতো স্তম্ভিত হয়ে যাচ্ছি। একটা 11-12 বছরের ছেলে এইভাবে গুছিয়ে বলছে আমাদের, কেন সে মুক্তি পেতে চায় না এই বাড়ি থেকে। মানে ওই তো- বাচ্চাটাকে পজেস করে তার মাধ্যমে বলছে ব্যাপার? হ্যাঁ, ওর মাধ্যমে বলছে, ওর মাধ্যমে ওকে। বলছে বাচ্চাটাকে, মানে কোনো সশরীর বা কোনো ছায়া এরকম কিছু বলছে না, ওর বাচ্চাটার মাধ্যমেই বলছে। তখন বলছে যে আমার বাবা হয়তো কোনো কিছু জানতে পেরেছিল এবং তারপরে উপরে যায়। উপরে গিয়ে ওর বাবা ওর মার মানে ওই লোকটিকে, বসনধারী আঙ্কেলটিকে ওনারা নাকি আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে, এবং দেখে ফেলার পর যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে ওনারা কোনোভাবে ওনাকে নিয়ে যান। এবং বলে রাখি, যখন বলেছিল যে বাচ্চাটা যখন দেখে ওর বাবার হাত পা কিন্তু পিছমোড়া করে বাঁধা ছিল এবং গলাটা কিন্তু নামানো ছিল। তো যখন ওরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওর বাবাও শেষ চিৎকারটা চেঁচিয়েছে। ওপর থেকে নিচ থেকে বাচ্চাটাও ওপরে উঠে গিয়ে ওরকম দৃশ্য দেখে যখন নিজেকে সামলাতে পারেনি, বাচ্চাটাও চিৎকার করে ওঠে। এবং বাচ্চাটা চিৎকার করে উঠতেই ওকেও ওইভাবে পিছমোড়া করে বেঁধে ওকেও কিন্তু ওই একই প্রসেসে, ওই যে বসনধারী আঙ্কেলটা বলছিলাম, ওই বসনধারী আঙ্কেলটা কিন্তু এক কোপে গলাটা কেটে দেয় ওই বাচ্চাটিরও। সাংঘাতিক ব্যাপার তো এটা। আমরা না হাঁ হয়ে শুনছি, যে তোমাকে বলছি, তুমি যেমন শুনছো আমিও সেরকম, আমরা ওরকম ভাবে চারজনে শুনছি হাঁ হয়ে, বাচ্চাটা কি বলছে আপনারা যদি আশেপাশের লোকজন, তোমরা যদি আঙ্কেল আন্টি, তোমরা যদি আশেপাশের লোককেও জিজ্ঞেস করো, ওনারাও জানবেন কি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি যে ওই সময়টা তো ওনারা পালিয়ে যান। এবার আমরা জিজ্ঞেস করি যে তোমার বাবার বডিটা পাওয়া গেল, তোমার বডিটা পাওয়া গেল, তারপর কি হলো? বলছে আমার মুন্ডুটা তো এখানে ছিল, আমার মুন্ডুটা ওখানেই বসানো ছিল, আমরা আর একটা জায়গাতেও কালো ছোপ পেয়েছি ওরকম। আচ্ছা। তো বলছে আমার ড্যাডির মুন্ডুটা নিয়ে ওরা চলে গেছে। এবার আমরা তখন জিজ্ঞেস করে যে কোথায় চলে গেছে? বলছে সে তো জানি না কোথায় চলে গেছে। এবার আমরা তখন জিজ্ঞেস করছি, তো তুমি তো এত খবর বলতে পারলে, তো তুমি চেষ্টা করোনি বাবার মাথাটা কোথায় গেল, তাহলে তো বাবার আত্মাটাও শান্তি পেত। বলছে আমি অনেক চেষ্টা করেছি, আমি খুঁজে পাইনি ওদের। ও তখন রাগের মাথায় গড়গড় করে বলছে আমি অনেক চেষ্টা করেছি, ঠিক এরকম ভাষায় বলছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, বলছে যে আমি অনেক চেষ্টা করেছি, ওই দুজনকে আমি ধরতে পারিনি, ধরলে কি আর ওদের বাঁচিয়ে রাখতাম, এরকম করে বলছে। তখন আমরা বলছি শান্ত হও বেটা, যা হওয়ার তো হয়ে গেছে। তখন বলছে যে এরপরে এই বাড়িটা, ওই ঘরটাতেই ওরা নাকি, ওর বাবা আর ও নাকি থাকে। ওর বাবা নিচে নামতে, মানে নিচে এসে করে না, কিন্তু অনেক কাল অবধি ওনারা একাই ছিলেন, ওই ঘরটার মধ্যেই আবদ্ধ ছিলেন। যখনই ঘরটা থেকে, তখনই ওই বাচ্চাটা বেরোনোর সুযোগ পায়, যখন ওই ধাক্কাধাক্কি করেছিল, জানলাটা একটু ফাঁক হয়েছিল, ওই ফাঁকের ভেতর দিয়ে ওই বাচ্চাটা এখানে প্রবেশ করে এদের মধ্যে, এবং দেখে যে এরা নিজেরা খুব হ্যাপি রয়েছে, বাচ্চাটিকে ভালোবাসছে। অ্যাকচুয়ালি দেখো, যতই বলো না কেন, নিজের মায়ের মতন ভালোবাসা কি আর সৎ মা দিতে পারবে? দিতে পারবে না। নিজের মা যতটা, হ্যাঁ সৎ মা ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, এরকমও দেখেছি, কিন্তু নিজের সন্তানকে যতটা মা ভালোবাসে, পরের সন্তানকে কি ততটা ভালোবাসা সম্ভব? হয়তো সম্ভব না। সেই দিক দিয়েও হয়তো ওরকম ভালোবাসাটা পেয়েছে। এবং ওর মধ্যেই যেহেতু বলছে আমার খুব ভালো লাগতো, আমাদের বলছে যে আমার খুব ভালো লাগতো আন্টি যখন আদর করতো ভাইকে, আমিও তো ভাইয়ের সাথে আদর খেতাম, আন্টি বুঝতে পারতো না, আন্টি আমাকে আদর করতো, আমার খুব ভালো লাগতো, আমি আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসি, আমি যাব না, তোমরা চেষ্টা করো না আমাকে তাড়ানোর, না হলে কিন্তু তোমাদের প্রত্যেকের আমি ক্ষতি করে দেবো। ওদের তো ক্ষতি করতে পারিনি, তুমি যদি আমাকে চেষ্টা করো, তোমরা আমাকে চেষ্টা করো বের করানো, তাহলে কিন্তু তোমাদের ক্ষতি করবো।
কোনোভাবেই তোমাদের বাঁচতে দেবো না, মনে রেখো। এই বলে না এইরকম যখন রাগত ভাবে বলছে, তার পর মুহূর্তেই বাচ্চাটা একদম কান্নায় ভেঙে পড়েছে। কান্নায় ভেঙে পড়ে আমাদের পায়ে, ওই টুকুটুকু বাচ্চাটার হাতে পায়ে হাত দিয়ে বলছে, আঙ্কেল আন্টি আমাদের তাড়িয়ে দিও না, আমি অন্তত কিচ্ছু করব না, ভাইয়ের কোনো ক্ষতি করব না, আঙ্কেল আন্টিদের কিছু ক্ষতি করব না, তুমি কিন্তু আমাকে তাড়িয়ে দিও না, আমি এই বাড়ি থেকে যাব না, এই বাড়ি থেকে কিছুতেই আমাকে তোমরা বের করতে পারবে না, এরকম করে কাঁদছে। এবার বিশ্বাস করবে না, এটা আমার নিজের অনুভূতি, ওর মা তো অনুভূতি করেছে, এটা আমার নিজের অনুভূতি। বাচ্চাটিকে যখন জড়িয়ে ধরলাম, একটা তো বাচ্চার হাতের স্পর্শ, যে বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে ওর তো আলতো আলতো ভাবে জড়িয়ে ধরেছে, কিন্তু বিশ্বাস করবে না, আর একটা শীতল স্পর্শ আমার কাঁধের এইখান থেকে কেউ যেন পরম মমতায় জড়িয়ে ধরে, যে ওকে আমরা যে প্রতিশ্রুতি দিলাম যে তোমাকে আমরা বের করবো না, তুমি থাকো এখানে, সেই যে একটা বাচ্চারা আনন্দে জড়িয়ে ধরে না, এই ফিলটা কিন্তু আমিও পেয়েছি। এবং তার সাথে সাথে যে আঙ্কেল মানে যে ভাইটি গেছিল আমার সাথে, সেই ভাইটিও কিন্তু পেয়েছিল। এক স্পর্শ, সে ঠান্ডা শীতল স্পর্শ, মানে বেশিক্ষণ জড়িয়ে রাখলে না তোমাকে বলছে আমার ভেতরে কাটা দিচ্ছে, মনে হচ্ছে ওর স্পর্শটা বুঝতে পারবো এক্ষুনি, এতটা শীতল স্পর্শ আমরা অনুভব করেছি। তো ওই বাচ্চাটির কান্না, তারপর ওই বাচ্চাটির মায়া মমতা দেখে, ওর হিস্ট্রি শুনে, যে বাড়ির এখন মালিক তারা ঠিক করেছে যে কোনোভাবেই বাচ্চাটিকে এই বাড়ি থেকে তাড়াবে না। তারা বলছে সে তো আর কোনো ক্ষতি করছে না আমার, সে তো আর একটা নাই, এ ছোট থাকলো ও আমার বড় ছেলেই হয়ে থাক, নাই বা দেখতে পেলাম তাকে, নাই বা হলো, সে তো বাচ্চার একটা আত্মা। এবার আমরা বলেছিলাম যে যদি মুক্তি দেয়া যায় এইভাবে কতদিন ও তো নতুন জন্মও পেতে পারে। তখন যে যারা মালিক আর কি, যারা আমাদের সাথে কনসাল্ট করেছিল, তারা বলেছিল যে যদি ওর মুক্তির ইচ্ছা হয় তখন আমরা বলবো আপনাদের, কিন্তু এখন আপনারা ছেড়ে দিন, এখন আপনারা একে অন্তত আর কিছু করবেন না, এ আমাদের কাছে ছেলে হয়েই থাক। এবার আমি জানি না এটা কতটা জাস্টিফাইড হলো আমাদের ক্ষেত্রে, যে কতটা কি হলো ওদের ক্ষেত্রে, যে একটা আত্মাকে কি সত্যি বন্ধ করে রাখা যায়, ওদের মধ্যে কি আটকে রাখা সম্ভব? কৌস্তব, তুমি তো এই লাইনে রয়েছে, এটা আমারও কোয়েশ্চেন, যে সত্যি কি ওকে ও মুক্তি না দিয়ে ওকে এইভাবে এই একটা ফ্যামিলির মধ্যে আটকে রাখা, এটা কি উচিত কাজ হয়েছে? এটা যদি আমাকে জিজ্ঞাসা করো অমৃতা, আমি একটাই কথা বলবো, এই জিনিসটা একদমই ঠিক হয়নি, ঠিক আছে? এরকম ধরনের যে সকল এন্টিটি রয়েছে, প্রেতাত্মা রয়েছে, এরা খুবই ম্যানিপুলেটিভ। একটা অতি প্রাকৃতিক জিনিসপত্র তাদের বাড়িতে ঘটছে, তার বাচ্চাকে পজেস করে রয়েছে, তা সত্ত্বেও এরকম মায়া মমতার উদয় হওয়ার যে জায়গাটা ডেফিনেটলি হতেই পারে, ব্যাক স্টোরিটাও খুব সাংঘাতিক, কিন্তু এই যখন তখন ভেঞ্জফুল হয়ে উঠতে পারে। এই যে হতেই পারে যখন বাচ্চাটা বড় হবে, ঠিক আছে, যখন দেখবে যে ধরো কোনো কারণে হিংসা হলো, বাচ্চা তো, আর বাচ্চাদের স্পিরিট সব থেকে বেশি হিংসাত্মক। তো যদি কোনো কারণে কিছু প্রবলেম হয়, আবার এরকমটাও হতে পারে যে এই বাচ্চাটাকে পুরোপুরি পজেস করে রাখবে, তার মাধ্যমে সবকিছু ভোগ করবে, সেটার জন্য এটা হতে পারে। একটা দেহ পাবে, অলরেডি তো পজেস করে নিয়েছে বাচ্চাটাকে, ওর আবেশের মধ্যে। কিন্তু যে সবসময় পজেস হয় তাও কিন্তু নয়, সবসময় যে পজেস হচ্ছে বা সবসময় তো পজেশন থাকে না, সময় বিশেষে হয়। ওই যে বলে, এটা হয়তো আমাদেরও অনুচিত হয়েছে, ওনার মা বাবাদেরও বলা উচিত, বোঝানো উচিত ছিল, কিন্তু কি বলতো, এখন যারা বর্তমান যারা রয়েছে তারা একদমই রাজি না। এবার দেখো, কেউ যদি রাজি না হয় সেখান থেকে আমরা তো জোর করতে পারি না। তার থেকেও বড় কথা হচ্ছে, এই যে রাজিটা হয়নি তার একটাই কারণ, এই যে স্পিরিটটা রয়েছে সেটা ওদের মাইন্ডের সাথে খেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা বিভিন্ন ভাবে হতে পারে। এটা কিন্তু আমাদের সাথেও খেলেছে, একদমই তাই। আর আরেকটা আমাদের সাথেও খেলেছে মাইন্ড নিয়ে। তুমি ভাবো, না হলে ও যে এতগুলো ডিটেলস দিচ্ছে, হ্যাঁ আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে জেনেছি যে সত্যি ওর বাচ্চাটার মাথা পাওয়া গেছিল, যখন গন্ধ বেরিয়ে গেছে তখন হচ্ছে যে গন্ধ বেরিয়েছে, লোক ও কেন দোকানে যাচ্ছে না, তখন আশেপাশের লোকরা পুলিশ নিয়ে এসে করেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু আমারও মনে হয় না আমাদের ব্রেনটা নিয়েও খেলেছে, যে ওর মায়াতে আমরা আটকে গেছি,
আমরা চেষ্টা করলে হয়তো পারতাম ওকে মানে মুক্তি দিতে, কিন্তু আমাদেরও মাইন্ডটা নিয়ে ও গেমটা খেলে ফেলেছে আর কি। আর এই যে এখনো টোটাল আমার মাঝে সাথে ব্যাপারটা, মনে হয় এটা বোধহয় আমাদের সত্যিই অনুচিত হয়েছে যে ওই বাচ্চাটাকেও বিপদে ফেলা এবং ওই পুরো পরিবারটাকে আমরা হয়তো বিপদে ফেললাম, বা ওরা হয়তো রাজি না হয়ে নিজেদেরকে বিপদে ফেললো বলতে পারি। আর এই যে টোটাল যে ব্যাপার ঘটনাটা অমৃতা, সেটা হচ্ছে যে ধরো তুমি এই বাচ্চাটার কথা বলছো, এই বাচ্চাটার বাবার আত্মাও তো আশেপাশে থাকতে পারে। ওর বাচ্চাটার বাবার আত্মা একমাত্র ঘরেই রয়েছে, উনি কিন্তু Exactly. বেরোতে পারেন না। এক্স্যাক্টলি, বাড়ির মধ্যেই রয়েছে, বাচ্চার মধ্যেই রয়েছে, ঠিক আছে। এবার এবার আর একটা তো এটা একটা হাওয়া, কখন তান্ত্রিক না বেরোতে স্যাক্রিফাইস, পারেন। তাই না? এটা তো একটা তাই তো। তান্ত্রিক স্যাক্রিফাইস, বলি দেওয়া হয়েছে। এবারে এরা তো ভেঞ্জফুল হবেই। আর তার উপরে বাবার আত্মা বলছো যে ঘরের থেকে বেরোতে পারেন না, এটা হতেই পারে না। এটা একটা জায়গাটা বন্ধনও করা নেই। আমরা যখন কোনো বাড়িতে প্রবলেম পাই বা কিছু পাই, জায়গাটাকে বন্ধন করে দিই, ঠিক আছে। সেই ব্যাপারটা তো হয়নি এখানে। যদি কখনো কোনো না। সুযোগ পায় তাহলে বেরিয়ে আসতে পারে। বেরিয়ে তখন আসতেই বেরিয়ে পারে। এসে যে কি করবে না করবে, ইউ নেভার নো। না, সেটাই তো। আমি দেখেছি যত বেশি নেগেটিভ এন্টিটি হয় বা যত বেশি এরকম টাইপের শক্তিশালী এন্টিটি হয়, ঠিক আছে, তারা না আমাদেরকে নিয়ে খুব খেলা করে, মানে খুব, স্পেশালি খুব। আমাদের ব্রেন নিয়ে হুম। ভাবনা চিন্তা পাল্টে দেয় পুরো। পুরো পাল্টে দেয়। মানে আমার তো এই পর্যন্ত এইটাই ধারণা হলো যে একটা সময় আমারও মনে হয়েছিল যে ওখানে বসে না থাক না, ক্ষতি কি আছে, একটা তো আত্মাই থেকে গেল। কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে এসে নিজের বাড়িতে বসে ভাবছি, করছি, তখন মনে হয় যে না, এটা হয়তো খুব অনুচিত কাজ হয়েছে, আরো বোঝানো উচিত। কিন্তু তারপরেও আমরা ফোন করে রাজি করানোর চেষ্টা করেছিলাম, ওনারা কিন্তু এখনো অবধি রাজি হননি। তো কোনো প্রবলেমও আসেনি তারপর থেকে, আর কারুর কাছ থেকে ওনাদের কাছ থেকে আমাদের কাছে আর কলও আসেনি। তো ওনারা বুঝতে পারবো না যে কেমন আছে না আছে, হয়তো বড় বিপদ যদি আসে তখন হয়তো ওনারা কন্ট্যাক্ট করবেন। কিন্তু যেটা কাজ করেছেন আর কি, মানে বাচ্চাটার বাবাকে আত্মাকে মুক্তি না দিয়ে হয়তো ভয় পেয়ে গেছিলেন যে যদি বাচ্চার কিছু ক্ষতি করে দেয়, একমাত্র বাচ্চা তার, সেই আমাকে ভয় একটা থেকেও কথা হতে বলো, পারে। এই যে বাচ্চাটি রয়েছে তার মাকেও তো বললে যে মার্ডার করা হয়েছিল, খুন করা হয়েছিল। হ্যাঁ। সেটা কে এবং করেছিল জানা কে গেছে? করবে? বন্ধ ঘরে কে করবে? বন্ধ ঘরে কে করবে বলো? ওর মা তো একমাত্র ভেতরেই ছিল, সবাই তো বাইরে ছিল। কে করবে? দিওয়ালির জন্য, রাইট? দিওয়ালির জন্য। এবং মাংসগুলো ওর মামারা বলছে যে বলছে ফটোগ্রাফ গুলো তো আমাদের কাছে নেই, ফটোগ্রাফ দেখলে বুঝতে পারবে মাংসগুলো না ঠিক খুবলে কেউ যেন মাটিতে ছিটকে ফেলে রেখেছে। এবং সিদ্ধারাতে খুব জোরে বাড়ি মারলে যেরকম সিদ্ধারা 3 টুকরো হয়ে যাবে ওরকম হয়ে গেছিল। এবার বলো, একটা মানুষ খাবার করছে, গরম করছে, বা যাই করুক না কেন, কিচেনের কাজ করছে, ঘরের কাজ করছে, সে কিভাবে ওরকম ভাবে বা ওকে পিঠটা ফালা করে এরকম করবে, তাই না? তো এটা আজও বড় অদ্ভুত ঘটনা। ছেলেটিও আমাদের কিছু বলেনি যে ওর মাকে কে মেরেছে। তো আমাদের খুব একটা মনে হয়, মানে থেকে মনে হয় যে হয়তো ওর বাবা জানতে না পারলে ওর হয়তো সৎমাই হয়তো কিছু না কিছু করে মেরেছে। আমারও এটা মনে হতে পারে। হচ্ছিল। কারণ ওইভাবে মারা না একটা মানুষের পক্ষে, যতই সে বড় ক্রিমিনাল হোক না কেন, যতই বড় সে সিরিয়াল কিলার হোক না কেন, ওরকম মাংস খুবলে ফেলে তাকে পিঠ থেকে চিড়ে চামড়াগুলো টেনে বার করেছে, মাংসগুলোকে খুবলিয়েছে, তার মধ্যে সিদ্ধারাতে মেরেছে, এতটা কি সিরিয়াল বলো আর ক্রিমিনালি যারা বলো বা মার্ডারার যারা বলো, তারা কি এতটা করবে? এতটা নৃশংস বোধহয় তারাও নয়, তারাও তো মানুষ। তো এটা কে করতে পারে? এটা আমার জাস্ট যেটুকু শুনে মনে হয় যে হয়তো ওর মা প্রপার্টির লোভেই হোক, যার লোভেই হোক করেছে। তান্ত্রিক পদ্ধতিতে, বা যেহেতু উনি আদিবাসী তান্ত্রিক ছিলেন বা আদিবাসী তন্ত্র জানতেন ওনার সৎমা, সে তো হয়তো সেই মাধ্যমেই হয়তো মেরেছে। তো এটা আমার ঘটনা ছিল, এটা আগের মাসেরই ব্যাপার, জাস্ট আগের মাসের ঘটনা, এটা আমাদের সাথে ঘটেছে। এবার আর একটা ঘটনা তোমাকে বলি, এই জাস্ট 10 দিন আগের ঘটনা, এটা। তোমার আমাদের টিমের কাছে তো একটা ফোন আসে, তো ওই ফোনটাতে তোমার ওইটাও একটা বাড়িরই ঘটনা। তো বাড়িটা একদম নতুন ঘটনা, এখনো আগেই বলে রাখছি, এখনো ইনভেস্টিগেশন করতে যাওয়ার মানে সময় হয়নি, বা সময় পাইনি বলবো, সময় পাইনি বলে যায়নি, কিন্তু ওই বাড়িটারও একটা ঘটনা রয়েছে। তো বলে রাখি, ওই ঘটনাটা হচ্ছে ওনারা যেটা বলেন
যিনি ফোন করেছিলেন তিনি সেই বাড়ির মালিকের ছোট ছেলে। সেই বাড়িটা হচ্ছে নতুন বাড়ি করছে ক্ষেত, ওদের পাশেই ক্ষেতের মধ্যে। তো বাড়িটার শুধু ওই ইট দিয়ে যা তোলা হয়েছে, এমনি ঘর ফর তেমন কিছুই করা হয়নি। তো ওই বাড়িটাতে একজন ইলেকট্রিক মিস্ত্রি, একজন লেবার কাজ করছিল, ঠিক আছে। তা হঠাৎ এর মধ্যে যে হঠাৎ চিৎকার চেঁচামেচি আওয়াজ, ওদের মানে পাশের বাড়ি থেকে ফোন যায় ওদের কাছে যে তোমরা শিগগিরই এসো, এই বাড়িটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটেছে এবার বলি। ওই যে লেবারটি ছিল এবং যে ইলেকট্রিশিয়ানটি ছিল তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল, এবং আশেপাশে যারা লেবাররা কাজ করছিল 2-3 দিন আগে থেকে ওদের ঝামেলাটা শুরু হয়েছে। তার আগে কিন্তু কোনো ঝামেলা ছিল না। তো কি নিয়ে ঝামেলা হয়েছে, এই ইলেকট্রিশিয়ান যে তার বউকে এবার এই লেবারটি নাকি ভালোবাসে, ঠিক আছে, এবং মানে ওই বউটিও একে ভালোবাসে। এর সাথে সম্পর্কটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। যখন ইলেকট্রিশিয়ান লাইট লাগাতে এসছে তখন এই ছেলেটিকে দেখতে পায় এবং তার সাথে কিন্তু ঝামেলা শুরু হয়ে যায় রীতিমতো। 3-4 দিন এরকম ঝামেলা হতে হতে একদিন বসে ইলেকট্রিশিয়ান ওপরে কাজ করছে 3 তলার ওপরে, লেবারটিও কাজ করছে। ও গিয়ে বলছে যে আদার লেবাররা বলছে প্রথমে কিছু করেনি, প্রথমে কাজ করছিল, কিন্তু যখনই শুনতে পেল ওই ইলেকট্রিশিয়ানটা এসছে, ওই লেবারটা হাতে হয়তো মানে আগে থেকেই প্ল্যান ছিল না কি ছিল কেউ জানে না, একটা কাটারি নিয়ে যায়। কাটারি নিয়ে গিয়ে ওই ওপরের যে ইলেকট্রিশিয়ানটা ছিল 3 তলায় কাজ করছিল, ওকে এলোপাথারি কুপিয়ে 3 তলা থেকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে ওনার কিন্তু মৃত্যু হয় ইলেকট্রিশিয়ানের। এবার বলছে ইলেকট্রিশিয়ানের মৃত্যুর পর থেকেই তোমার ওই বাড়িটার মধ্যে কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, যেমন মানে কেউ ফেলে দিলে যেরকম চিৎকার হয়, শেষ চিৎকার, আত্মচিৎকারটা বেরিয়ে আসে মানুষের মুখ থেকে, ওরকম আত্মচিৎকারটা বেরোয়। তারপর কেউ যেন ছাদে ঘোরাফেরা করছে, এটা আশেপাশের লোক কিন্তু ওদের খবর দেয়, যেহেতু ওনারা অন্য জায়গায় থাকতে, এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে, থাকার মতন কোনো ইয়ে নেই, সেহেতু ওদের খবর দেয়। এরপরে বলছে যে এটা তো গত 7-8 দিনের ঘটনাটা বলছি, এই রিসেন্ট 2-3 দিনের মধ্যে তোমার ঘটনাটা হচ্ছে ওনার যে ইলেকট্রিশিয়ানের যে বউটা ছিল পরকীয়া করছিল, ওই বউটাও কিন্তু ওই একই জায়গাতে, মানে বরটাকে যেখানটা কোপানো হয়েছিল, পরবর্তীতে তো ওই জায়গাগুলো পুরো ধুয়ে মুছে ইয়ে করে যায়, ওখান থেকে না একটা রড ঝুলছিল, ওই রডের ওখানটায় গিয়ে উনি গলায় কাপড় পেঁচিয়ে একদম আত্মহত্যা করেন। এবং তারপর থেকে নাকি আর ওই যে লেবারটি ছিল এবং ওই লেবারটিকে নাকি রাত্রির বেলা মাঝে সাঝে পাগলের মতন এই বাড়ির চারিপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। আর বলছে যে ও তো ছাড়া পেয়ে গেছিল, অদ্ভুত ব্যাপার, বলছে যে ও যে ছাড়া পেয়ে গেছিল, ও সরি পুলিশ ধরে নিয়ে গেছিল, ওকে কে ছাড়লো, ওকে কেন ছাড়লো, এটা কিন্তু গ্রামবাসীরা আর মানে পুলিশের কাছে ইয়ে করে, যে মার্ডারার যে চোখে দেখেছে ওকে কোপানো হয়েছে তাকে কেন ছাড়া হলো, তার কেন কিছু হলো না, এটা নিয়ে এখনো কিন্তু গ্রামবাসীরা একদম নিয়ে রয়েছে। ওকে নাকি ওই গ্রামের চারপাশে দেখা যায়, ঠিক আছে, ওই পাগলের মতন, মানে গ্রামের চারপাশে বলছে, ওই বাড়িটার চারপাশে ঘুরতে দেখা যায়। এরপরের মজার কথাটা হলো, এরকম তো 3 জনকে দেখতে পাচ্ছে, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে, ওই যে লেবারটিকে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। তারপরে ও কোনো কাজকর্ম আর করতে আসে না, ওই লেবারটি আর কাজকর্ম করতে আসে না, ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, ও ঘুরে বেড়ায়। ওপরে 3 তলাতে ওই স্বামী স্ত্রীকে মাঝে মধ্যেই ওরকম ঘুরতে দেখা যায়, ঠিক আছে। একটা আন্টি তো পাশের বাড়ির একটা আন্টি, যার ছাদ থেকে এদের ছাদটা দেখা যায়, বলছে যে একদিন উনি কাপড় মেলতে গেছেন ভর দুপুর বেলা, দেখছেন যে ওই ছাদের মধ্যে যেখানে ওকে কোপানো হয়েছে পুরো রক্তাক্ত অবস্থায় কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। এবার ওই দেখে তো ওই আন্টিটা চিৎকার করে ওঠে, যে আশেপাশের লোকজনকে ডাকে,
সবাই যায়, গিয়ে দেখে কিছুই নেই, তখন সবাই বলেছে যে ভুল। এরকম না বহুবার বহু ক্ষেত্রে দেখে। এবার বলে রাখি, এই যে লোকজন বলছিল যে কিভাবে তাড়িয়ে দিয়েছে, মানে কানুন কিভাবে ছেড়ে দিল মার্ডার হয়ে। এবার যখন পুলিশের কাছে যায়, ঠিক আছে, ওকে তো 2-3 বার ঘুরতে দেখেছে, ওরকম মানে বাড়ির চারপাশে ঘুরতে দেখেছে, দিনের বেলাতে হোক রাতের বেলাতেও ঘুরছে। এবার যখন পুলিশ প্রশাসনের কাছে যায়, পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ওরা শুনতে পায় ওই লেবারটি কিন্তু জেলের মধ্যেই করেছিল। জেলের মধ্যে আত্মহত্যা করেছিল? জেলের মধ্যে আত্মহত্যা করেছিল, জেলের বাথরুমে। তাহলে বলো গ্রামবাসীরা কাকে দেখতে পায়? বলছে গ্রামবাসীরা বলছে যে আদার যারা দেখেছে, যারা স্বচক্ষে দেখেছে, বলছে একদম মানুষের মতন, পাগলের মতন ঘুরতে থাকে শুধু বাড়িটার চারপাশে। একদম মানুষ, যেমন ওকে অবিকল আমরা দেখেছি ওরকম, পুরো মানুষ, কোনো ছায়া না, কোনো অবয়ব না, কিচ্ছু না। তো এই ঘটনাটা আমাদের কি বলতো, এটা কথা রয়েছে যাওয়ার। তো দেখা যাক, সময় হলে অবশ্যই যাব। এটা খুব মানে বড় ইন্টারেস্টিং ঘটনা। এরকম দেখা যায় না যে রক্ত মাংস হিসেবে ছায়া দেখা যায়, বা আমি এত গুলো ইনভেস্টিগেশন করেছি, তো ছায়া দেখা যায়, বা ওদের মানে পর্টারগাইজ করতে পারে, সবকিছু করতে পারে, এদিক ওদিক ছুঁড়ে ফেলছে, বন্ধ দরজা খুলে দিতে পারে, এরকম করতে পারে। কিন্তু একদম মানুষের মতন ঘুরে বেড়াচ্ছে বাড়ির চারপাশে, সেরকম অন্তত আমি দেখিনি, মানে শুনিনি আর কি এরকম। তো ওরা নাকি পরে গিয়ে যখন জানতে পারে, বলে বাথরুমেই সুইসাইড করেছে। এটা কি করে হতে পারে? তো ওই 3টে আত্মাই নাকি এখনো অব্দি দেখা যায় ওই বাড়িটাতে। তো ওনারা কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। যারা লেবার রয়েছে তারা বলতো যে ওই লোকটা না মাঝে সাঝে, যে ইলেকট্রিশিয়ানকে খুন করা হয়েছে, মাঝে সাঝে ওদের সামনে চলে আসতো, এসে ওরকম কি বলতো চুপ করে দাঁড়িয়ে থাকতো, মানে একটা কোনায় দাঁড়িয়ে থাকতো, কেউ হয়তো ওকে নজর করবে ওরকম, যে নজর করতো সে আবার ভয় পেয়ে যেত। একদম কোপানো অবস্থায়, চারিদিক দিয়ে রক্ত ঝরছে, এরকম অবস্থায় ওকে দেখা গেছে। আন্টিটাও দেখেছে। এবার দেখো, সবাই কি মিথ্যে কথা বলবে এইগুলো, যে এইগুলো দেখা যাচ্ছে? আমরা তো নাই দেখিনি, কিন্তু আশেপাশের যারা লোকজন রয়েছে সবাই কি মানসিক বিকৃতি থরি ঘটেছে, তাই না? পুলিশই বা কেন ইয়ে করবে? তো এই বাড়িটায় আমাদের যাওয়ার কথা রয়েছে, দেখা যাক কি হয় ব্যাপারটায়। তো এখানে কি হয়েছে বা না হয়েছে সেটা আমরা পরের এপিসোডে ডেফিনেটলি শুনবো, বাট আজকের এই যে ঘটনাগুলো শেয়ার করলে, সত্যি বলছি অমৃতা, মানে ভেতর থেকে কেঁপে গেছে, আমি ভেতর থেকে কেঁপে গেছে। হ্যাঁ, এইগুলো তো ভেতর থেকে কেঁপে যাওয়ারই মতন ঘটনা। যখন আমাদের সাথে হয় না, তখন আমরা পরে তখনই তো রিয়েলাইজ করা যায় না, যখন একা থাকি বা একা থাকার মুহূর্ত গুলো আসে, তখন মনে হয় যে এগুলো সত্যি ঘটেছে। মানে ধরো স্পিরিচুয়াল হেল্পের জন্য অনেকে আসেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের জন্য অনেকে আসেন, ঠিক আছে, তাদের মারাত্মক কেস শুনি, আমি নিজে সশরীরে সেই সকল জায়গাতে যাই, বিভিন্ন ধরনের প্রবলেম ফিল করেছি, ফেস করেছি, তখন একটা কিছু ফিল হয় না। বাট যখন বাড়িতে থাকি, রাতে ফিরে আসি, একা থাকি, তখন এগুলো ভেতরে চেপে বসে পুরো। মনে হয় যে এইগুলো কি সত্যি ঘটেছে, আমি যেগুলো শুনেছি সেইগুলো কি আদৌ হয়? তখন না মনে হয় বিজ্ঞান একদিকে হয়ে যায়, এইগুলো আর একদিকে হয়ে যায়। মানে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আমরা নিজেরা পড়ে যাই যখন একা থাকি। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।